আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন, 6 সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও বিবেচনার উদ্যোগ। আইন শৃঙ্খলা স্বাভাবিক করাই চ্যালেঞ্জ মনে করেন প্রধান উপদেষ্টা। দেশ সমাজ পুনর্নির্মাণ চলছে বলে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নর সামিটে মন্তব্য। রাজধানীর শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচিতে আবারও পুলিশের বাধা, চাকরি ফিরে পাওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। গণ অভ্যুত্থানে 848 নেতাকর্মীর প্রাণহানিতে ট্রাইব্যুনালে বিএনপির আরেকটি অভিযোগ, জাতিসংঘের রিপোর্ট অকাট্য দলিল হবে আশা। এবং শেয়ার বাজারে 10 লাখের কম বিনিয়োগে ঋণ সুবিধা না দিতে টাস্কফোর্সের সুপারিশ, ভালো শেয়ার আনতে ব্রোকারদের দাবি। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। চীনে 2000 বছরের পুরনো লণ্ঠন উৎসবের খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিকতর পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং বিবেচনা গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ হিসেবে 7টি সংস্কার কমিশন গঠন করে। ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে সব কমিশন। কমিশনের সুপারিশগুলো কতটা কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতেই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হলো। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী গঠন করা 7 সদস্যের এই কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে সুপারিশ করবে এই জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কমিশনের সভাপতি। 6 সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে গঠিত এই কমিশনের সহ সভাপতি সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রেয়াজ। অন্য সদস্যরা হলেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি ইমদাদুল হক। 6 মাস মেয়াদের এই জাতীয় ঐকমত্য কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে। এই কমিশনের সচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ বহালের দাবিতে শাহবাগে অবরোধ করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জল কামান ব্যবহার এবং লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কয়েকজনকে। তবে চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 6531 জনের বাতিল হওয়া নিয়োগ বহালের দাবিতে বৃহস্পতিবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। অবরোধের ঘণ্টাখানেক পর বেলা 2টার দিকে জলকামান নিক্ষেপ করে পুলিশ। বেলা 2:30টায় জলকামান ব্যবহার ও ধাওয়া করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। চাকরি নেই, এটা কোন দেশের আইন রে ভাই? আমাদের বয়স শেষ, এখন আমরা কোথায় যাব? আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে।
সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা বলছেন যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করছেন তারা। আমরা দ্রুত যোগদান চাই, আর কিছুই চাই না। অন্তর্বর্তী সরকার আমাদের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করেছে, এখন কেন এই সরকার আমাদের চাকরি কেড়ে নিল? পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন। যে টুলস আছে আমরা তো ব্যবহার করব, আমরা তো আর মেয়েদের গায়ে হাত তুলতে পারতেছি না। এখন পানি দিলে যেন এরা চলে যায়, এই জন্যই দেওয়া। আমরা তো যেন কোনো রকম মানে ক্ষতিকর কোনো কিছু না হয়, হার্মফুল কিছু না হয়, এটার জন্য পানি দেওয়া। 2023 সালের 14 জুন তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত মৌখিক পরীক্ষা শেষে গত বছরের 31 অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। নিয়োগ বঞ্চিত কয়েকজন রিট করলে নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই আগস্ট গণহত্যা নিয়ে জাতিসংঘ রিপোর্ট একটি অকাট্য দলিল। ট্রাইব্যুনালে অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে এই রিপোর্ট অনুযায়ী সরকার শক্ত পদক্ষেপ নেবে বলে জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেশব্যাপী 848 নেতাকর্মী এবং সমর্থকদের নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করেছে বিএনপি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 84টি এজাহার অনুযায়ী জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনী সহ 500 জনকে আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অভিযোগটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করে একথা জানান দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক। এতে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। 500-র উপরে আছে আপনার এজাহারের তালিকা। এই সম্পূর্ণ আজকে জমা দিলাম, ওনারা রিসিভ করে নিয়েছেন। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের সদস্য। পরে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় জাতিসংঘের রিপোর্ট নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। এই সমস্ত অফিসাররা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয়, সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন, তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। জাতিসংঘ তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি। তারা আমাদের সাথেও কথা বলেননি, তারা অপরাধীদের সাথে কথা বলেছেন, ভিকটিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। চিফ প্রসিকিউটর বলেছেন, একমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় অভিযুক্তদের বিচার করা সম্ভব। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন যেন না হয় সে বিষয়ে ইসিকে স্পষ্ট করা হয়েছে। তা না হলে আগের মতোই প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। দীর্ঘ 1 যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল সকাল 10টায় নির্বাচন কমিশনে আসেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার এবং কমিশনের সিনিয়র সচিব বৈঠকে অংশ নেন। ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনের দলটির সর্বশেষ যোগাযোগ হয়েছিল 2012 সালের 2রা ডিসেম্বর। সে সময় নিবন্ধন বাঁচাতে দলটি গঠনতন্ত্র সংশোধন এনে জমা দিয়েছিল। নিবন্ধন বিষয়ে আদালতে ন্যায় বিচার আশা করছে জামায়াত ইসলামী। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামের আছে। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে, অফিসিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি। ভোটারবিহীন কারচুপি নির্বাচনের মাধ্যমে পুরো বাংলাদেশ ধ্বংস করা হয়েছিল মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। দুবাইয়ে বিশ্বে শীর্ষ নেতাদের সম্মেলনে অধ্যাপক ইউনুস বলেন, দেশ সমাজ পুনর্নির্মাণে কাজ করছে সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যান বুধবার।
আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনুসকে সম্মেলনে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানান আহমদ বেলহুল। দুই দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। সরকারের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ইন্টারেক্টিভ প্ল্যানারি সেশনে যোগ দেন ডক্টর ইউনুস। দুবাইয়ের WGS কনফারেন্স ভেন্যুতে সিএনএনের বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় অনুষ্ঠানে কথা বলেন তিনি। কোন পরিস্থিতিতে গেল সরকার প্রধানকে অন্য দেশে পালিয়ে যেতে হয়েছে তার ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা। তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, কোনো নির্বাচন ছিল না। শেখ হাসিনা কারচুপির নির্বাচন করেছিল, ভোটারবিহীন। দেশ ধ্বংস হয়ে গিয়েছিল, ব্যাংক ধ্বংস হয়ে গিয়েছিল, লুটপাট সব জায়গায়। এসব কারণে জনতা ক্ষেপে যায়, জনতা বিদ্রোহ করে তার বিরুদ্ধে। উপস্থাপক অধ্যাপক ইউনুসের কাছে জানতে চান তার সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ কি। প্রথম কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, দেশ, সমাজ এবং প্রতিষ্ঠানগুলোকে পুনর্নির্মাণ করা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সবকিছু নিশ্চিত করার জন্য আমরা 15টি সংস্কার কমিশন গঠন করেছি। এ সেশনের দর্শক সারিতে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও শীর্ষ নেতারা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাই বিএনপি সমর্থন করে না। তিনি আরও বলেন, যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের পরিস্থিতি সহজ হবে। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জাতিসংঘের প্রতিবেদনে স্বস্তি প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আয়নাঘরের মাধ্যমে প্রমাণিত হয়েছে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চেয়ে মির্জা ফখরুল বলেন, জনগণই ঠিক করবে এদেশে কারা রাজনীতি করবে আর কারা করবে না। জাতিসংঘ যখন বলে তখন আমরা সেগুলো বিশ্বাস করি, আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকে বিশ্বাস করতে চায় না। ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে গণহত্যা হয়েছে তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, ইভেন রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, পিপল উইল ডিসাইড। শেয়ার বাজারে 10 লাখ টাকার কম বিনিয়োগ থাকা ব্যক্তিদের শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা না দেওয়ার সুপারিশ করেছে পুঁজি বাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স। সেকেন্ডারি বাজারে বিনিয়োগের 6 মাসের অভিজ্ঞতা না থাকলে তাদেরকেও ঋণ সুবিধা না দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সুপারিশ বাস্তবায়িত হলে শেয়ারের ফোর্স সেল বন্ধ হওয়ার পাশাপাশি বাজারে গতি আসবে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পরাগাজিমের রিপোর্ট। পুঁজিবাজারের উন্নয়নে আইনকানুন সংশোধন সহ বিভিন্ন বিষয়ে সুপারিশের জন্য গত 7 অক্টোবর 5 সদস্যের টাস্কফোর্স গঠন করে বিএসইসি। শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ দুটি বিষয় মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড নিয়ে মঙ্গলবার বিএসইসিতে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে টাস্কফোর্স। সুপারিশের মধ্যে রয়েছে, শেয়ার বাজারে 10 লাখ টাকার কম বিনিয়োগ আছে এমন বিনিয়োগকারীকে শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা না দেয়া, গৃহিণী, শিক্ষার্থী সহ নিয়মিত আয়ের উৎস নেই এমন বিনিয়োগকারীকে ঋণ সুবিধার বাইরে রাখা। বিনিয়োগকারীকে দেওয়া ঋণের মেয়াদ হবে 6 মাস থেকে 1 বছর। মেয়াদ শেষে তা নবায়ন করা যাবে। ঋণদাতা প্রতিষ্ঠান ঋণের 25% বেশি একক কোনো শেয়ারে ঋণ হিসেবে বিতরণ করতে পারবে না। সুপারিশগুলোকে ইতিবাচকভাবে দেখছে বিএসইসি। 17টা টিওয়ার ছিল, তো এর মধ্যে মার্জিন রুলসটাও ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ মিউচুয়াল ফান্ডের বিষয়টাও ছিল। মার্জিন লোনে যারা ইনভেস্ট করবে তাদের রিস্কটা বিবেচনার কিছুটা রিস্ক কমানো হয়েছে, এবং আমরা মনে করি যে এর মাধ্যমে আগামীতে যে মার্জিন রুলের থেকে যে অতিরিক্ত ফোর্স সেল আসা, প্যানিক সেল আসা, সেই বিষয়গুলো কমে যাবে। আমরা মনে করি আগামীতে পুঁজিবাজার একটা ম্যাচিউর পুঁজিবাজার দেখতে পারবো, যেখানে গ্রোথ হবে, সেটা সাস্টেনেবল হবে। আরও কিছু বিষয়ে কাজ করার তাগিদ দিয়েছেন ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদের যে ডেইলি ভলিউম, সেই ভলিউম আপনার কোন অবস্থায় 400-500 কোটি ছাড়িয়ে যেতে পারছে না।
কিন্তু 400-500 কোটি টাকার ভলিউমে তো দিস মার্কেট ইজ আনসাস্টেনেবল। বিনিয়োগকারী ছাড়া বাজার টিকবে না। বিনিয়োগকারী অ্যাট্রাক্ট করার জন্য সেটা যে নতুন কোম্পানি আনতে হবে, বড় কোম্পানি আনতে হবে, ভালো কোম্পানি আনতে হবে, মার্কেটে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে, ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে, কোনোটাই হচ্ছে না। নির্বাচনের আবহ তৈরি হলে শেয়ার বাজার আরও গতি পাবে বলেও মনে করেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে ভাষার মাস ফেব্রুয়ারি। প্রিয় দর্শক, বইমেলার প্রতিদিনের খবর জানাতে এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী ইফতেখার উদ্দিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতি, আপনি রয়েছেন বইমেলাতে, বইমেলার সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি আছি অমর একুশে বইমেলায়। আজকে বইমেলার 13তম দিন। এই পর্যন্ত মোট প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় 1000 ছাড়িয়েছে। তবে আজকে আমি একটি বিশেষ খবর দিতে আসছি যে এবার অমর একুশে বইমেলায় 21শে পদকজয়ী নাসির আলী খান মামুনের একটি বই এসেছে। সেই বইটির নাম হলো হেম বেহাগের মহারাজ। এই বইটি আসলে হেম বেহাগের মহারাজ ওস্তাদ আলাউদ্দিন খাঁকে নিয়ে তার জীবনীধর্মী উপন্যাস। ওস্তাদ আলাউদ্দিন খাঁকে নিয়ে যে এবারই প্রথম আসলে এই ধরনের লেখা বা এই ধরনের একটি উপন্যাস অমর একুশে বইমেলায় এসেছে। বইটি পাওয়া যাচ্ছে কথা প্রকাশে। আমি তার সামনেই আছি। আমি এই বিষয়টি নিয়ে নাসির আলী মামুনের সাথে কথা বলেছিলাম। তো তিনি বলেছেন যে তার দীর্ঘদিনের কাজের পরিসরে এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর যে পরিবারের সদস্য রয়েছে সেই পরিবারের সদস্যের সাথে কথা বলে আসলে তথ্য সংগ্রহ করে পরিপূর্ণভাবে সুরসম্রাট আলাউদ্দিন খাঁকে নিয়ে এই বইটি লেখা হয়েছে। আর এছাড়াও অমর একুশে বইমেলায় যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি এবার, যে আজকে বৃহস্পতিবার, তারপরেও কিন্তু বইমেলায় বেশ জনসমাগম আছে, ক্রেতা, দর্শনার্থী, পাঠকদের বেশ সমারোহ। যেহেতু আজকে সাপ্তাহিক শেষ কর্মদিবস, তাই কর্মদিবস শেষ করে, অফিস শেষ করে অনেকে বইমেলায় ছুটছেন। ধন্যবাদ ইফতেখার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি কিছুক্ষণের বিরতি, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। চ্যানেল আই সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্লেয়ার হাউসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার পর ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেন মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত আমেরিকার মজবুত বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে। এছাড়া নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। আজ তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেখানে পরমাণু, সমুদ্রে নজরদারি, বিমান ক্রয়, শুল্ক, বাণিজ্য ও প্রতিরক্ষা খাত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি তিনি স্পেস এক্স ও টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গেও দেখা করতে পারেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। থিয়েটারে দর্শকদের উপস্থিতি বাড়াতে ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে শুরু হচ্ছে 14 দিনব্যাপী ঢাকা মহানগর নাট্যোৎসব 2025। আগামী 15 থেকে 28 ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এই উৎসব। পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংবাদ সম্মেলনে নাট্যোৎসব নিয়ে বিস্তারিত তুলে ধরেন ঢাকা মহানগর নাট্য পর্ষদ। আয়োজকরা জানান, প্রথম পর্যায়ে মহিলা সমিতি মিলনায়তন এবং দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে শিল্পকলা একাডেমির 3টি হলে এই উৎসব হবে। উৎসবে 85টি নাট্যদল 85টি নাটক মঞ্চস্থ করবে। প্রতিদিন সন্ধ্যা 7টায় মঞ্চস্থ হবে নাটক। বিশেষ অফারে 1000 টাকার সিজন টিকিট কিনলে এক টিকিটে 14টি নাটক দেখার সুযোগ থাকছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর নাট্য পর্ষদের সদস্য সচিব কামাল আহমেদ। নিটল টাটা বিশেষ সংবাদ। চীনে 2000 বছরের পুরনো লণ্ঠন উৎসব শুরু হয়েছে। দেশটির রাজধানী বেইজিংয়ের গার্ডেন এক্সপো পার্কে চলছে এই ব্যতিক্রমী আয়োজন। চীনা দিনপঞ্জি অনুযায়ী নববর্ষ এবং বসন্তকালে এই উৎসব করে থাকেন চাইনিজরা। উৎসবে বিভিন্ন ধরনের ভাস্কর্যে আলোকসজ্জা করা হয়, যার মধ্যে ভবিষ্যতে ঈশ্বর, ড্রাগনস, সাইবার পার্ক, পকিং ও আফতার আদলে বিভিন্ন ধরনের গাছপালা থাকে। এই সকল আলোর ভাস্কর্য 18 থেকে 100 মিটার পর্যন্ত করা হয়েছে। এই লণ্ঠন উৎসব আগামী 27 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
দেখবেন কৃষি সংবাদ। আগামী 20 থেকে 22 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 13তম আন্তর্জাতিক পোল্ট্রি শো। বিশ্বের 17টি দেশের শতাধিক প্রতিষ্ঠানেতে অংশ নেবে। ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের শাখা বাংলাদেশ পোল্ট্রি ইন্টারন্যাশনাল কাউন্সিল মেলার আয়োজন করেছে। ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম আয়োজিত বিল্ডিং এ রেজিলিয়েন্ট পোল্ট্রি ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ ইভলিউশন চ্যালেঞ্জ অ্যান্ড স্ট্র্যাটেজি শীর্ষক সেমিনারে এই তথ্য জানানো হয়। নতুন বিনিয়োগ এবং তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে এবং ডিম ও মুরগির মাংসের চাহিদা পূরণে এই মেলা সহায়ক হবে বলেও মনে করছেন আয়োজকরা। এ পর্যায়ে প্রকৃতি সংবাদ। কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাসে কর্মশালা হয়েছে। দুর্যোগ প্রবণ এলাকায় মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনস পপি। জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে কর্মশালায় জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংক ও এনজিও কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, প্রকল্পভুক্ত স্কুলের প্রধান শিক্ষকগণ, সাংবাদিক সহ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল রেজিলিয়েন্স অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় দুর্যোগ ঝুঁকি কমাতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী সত্যেন্দ্রনাথ মিত্র। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেড সুদের হার কমিয়েছে। ফেডারেশন রিজার্ভ তাদের নীতিগত সুদের হার 0.25% কমিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে নতুন সুদের হার 4.25% থেকে 4.50% মধ্যে নির্ধারণ করা হয়েছে। চলতি বছর সেপ্টেম্বরে শুরু হওয়া ধারাবাহিক হার কমানোর এটি তৃতীয় দফা। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পর খেলার সংবাদে জানি আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। 8 জাতির টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে টিম টাইগার্স। এই গ্রুপের পরের 2 ম্যাচ নিউজিল্যান্ড এবং হোস্ট পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন সদ্য সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে জয় পরের 2 ম্যাচের জন্য মোমেন্টাম এনে দিতে পারে বলে মনে করেন টাইগার অলরাউন্ডার ও অধিনায়ক শান্তর ডেপুটি। আদিল আহমেদ শানের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার একদিন আগেই অফিসিয়াল ফটো সেশন এবং ঘরের মাঠে শেষ অনুশীলন সেরেছেন নাজমুল শান্ত, মিরাজরা। 50 ওভারের টুর্নামেন্টের আগে টি-20 বিপিএল দিয়ে নিজেদের প্রস্তুতিও সেরেছেন জাতীয় দলের তারকারা। তবে একদিনের ম্যাচের জন্য মূল প্রস্তুতি দুবাইতেই নেবে টিম টাইগার্স। 15 ফেব্রুয়ারি পাকিস্তান এ দলের বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডে দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ কোচ ফিল সিমন্সের শিষ্যদের। মূল টুর্নামেন্টে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ আসরের পরের 2 ম্যাচের জন্য মোমেন্টাম এনে দিতে পারে বলে জানিয়েছেন মেহেদী মিরাজ। না, আমাদের প্রত্যেকটা ম্যাচে অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ফার্স্ট ম্যাচটা ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার সাথে। আমরা যদি জিততে পারি তাহলে আমাদের কনফিডেন্টটা ভালো থাকবে পরের 2টা ম্যাচের জন্য। যারা বেটার ক্রিকেট খেলবে তারাই চ্যাম্পিয়ন হবে। আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টে চাপ এবং চ্যালেঞ্জ দুটোই থাকবে। তবে ভারতের বিপক্ষে 2022-এর ডিসেম্বরে ঘরের মাঠে ম্যাচ বের করার সুখস্মৃতি বাড়তি অনুপ্রেরণা থাকবে মিরাজের। ওই মোমেন্টটা আসলে আমার লাইফের সেরা একটা মুহূর্ত। মোস্তাফিজকে নিয়ে 52 রানের একটা পার্টনারশিপ দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে সবাই ওটা বিশ্বাস করছিল যে আমরা ম্যাচটা হেরে যাব, বাট আমি বিশ্বাস করতেছিলাম যে না, এই ম্যাচটা আমি জিতাতে পারি। সো আমার কনফিডেন্স ছিল, এর জন্যই হয়তো হয়েছে। 19 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আইসিসির মেগা ইভেন্ট খেলতে রাত 1টার ফ্লাইটে দুবাই রওনা হবে টিম বাংলাদেশ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন। 6 সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও বিবেচনার উদ্যোগ।
আইন শৃঙ্খলা স্বাভাবিক করাই চ্যালেঞ্জ মনে করেন প্রধান উপদেষ্টা। দেশ সমাজ পুনর্নির্মাণ চলছে বলে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটে মন্তব্য। রাজধানীর শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচিতে আবারও পুলিশের বাধা, চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। গণ অভ্যুত্থানে 848 নেতাকর্মীর প্রাণহানিতে ট্রাইব্যুনালে বিএনপির আরেকটি অভিযোগ, জাতিসংঘের রিপোর্ট অকাট্য দলিল হবে আশা। এবং শেয়ার বাজারে 10 লাখের কম বিনিয়োগে ঋণ সুবিধা না দিতে টাস্কফোর্সের সুপারিশ, ভালো শেয়ার আনতে ব্রোকারদের দাবি। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।